আমাদের ডাকার উদ্দেশ্য হলো একটাই, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতের একটা প্রস্তুতি পর্ব থেকে পঞ্চায়েতের নির্বাচনের সময়সূচি অনুযায়ী কাজ চলছে এবং আগামী দিনে আগস্টের 8 তারিখ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই মর্মে রাজ্যে ইন্ডিয়া জোটের তথা বাম প্রার্থী, ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রত্যেকেই তার প্রস্তুতি পর্বে এগিয়ে যাচ্ছিল। বিগত 18 তারিখে রাজ্যের প্রায় সর্বত্রই পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের ব্লকে ব্লকে নমিনেশন জমা দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বাদারঘাটের 5টি গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে আমাদের জমায়েত হয়েছিল হাঁপানি আমাদের বিভাগীয় অফিসে। সেখান থেকে যথাসময়ে ডুকলি ব্লকের উদ্দেশ্যে নমিনেশন জমা দেওয়ার জন্য যখন আমাদের প্রার্থী সহ জিতেন্দ্র চৌধুরী আমাদের বিরোধী দলের নেতা, মানিক দে আমাদের বরিষ্ঠ নেতৃত্ব এবং আমাদের বাদারঘাটের নেতৃত্ব জর্ণাবৈদ্য পাল দাস, আমরা সবাই যখন ওখান থেকে মিছিলটা করে রওনা দিচ্ছিলাম, হাঁপানিয়ার মোড়ে আসার সঙ্গে সঙ্গে বিজেপি আশ্রিত কতগুলি দুষ্কৃতী, তারা সংখ্যায় 4 থেকে 500 হবে, তারা হাতের মধ্যে কতগুলি মদের বোতল এবং বিয়ারের বোতল নিয়ে আমাদের উপর আক্রমণ করে ডিল ছুটতে শুরু করে এবং সঙ্গে তাদের সাথে ছিল ওই রেলের যে বোল্ডারগুলি, এই বোল্ডারগুলি নিয়ে তারা পাথর বৃষ্টি শুরু করে। ওই পাথর বৃষ্টিতে আমতলী থানার সেকেন্ড ওসি আহত বিক্ষত হন, টিএসআর আহত বিক্ষত হন আমাদেরকে বাঁচাতে এসে। ওই পাথরের ডিল আমাদের নেত্রী জর্ণাবৈদ্য পাল দাসের উপরে পড়ে উনি গুরুতরভাবে আহত হন। জিবি হসপিটাল থেকে ওনাকে বাড়িতে পাঠানো হয় পরবর্তী সময়ে, এখন তিনি বিছানায় শয্যাশায়ী। এই পরিস্থিতিতে বাদারঘাটে না কংগ্রেসের কোনো ক্যান্ডিডেট, না কংগ্রেস ওয়ার্কার লীগ নেতৃত্ব এবং ফরওয়ার্ড ব্লক তথা সিপিএম, টোটালি ইন্ডিয়া জোটের কোনো নেতৃত্ব বাদারঘাটে কোথাও বেরিয়ে কোনো নির্বাচনী প্রচার যেতে পারছে না। তাদের যে হুঙ্কার, তাদের যে অত্যাচার অবিচার, তাদের যে রক্তচক্ষু, এগুলির ভয়ে মানুষ গড়তে বেরোতে পারছে না। গত 24 তারিখে এই ত্রিস্তর পঞ্চায়েতের যে এলাকা বেলাবরগাঁও সভা, ওইখানকার বাগানটিল্লা স্থিত আমাদের একটা কমিউনিস্ট পার্টির একটা পরিবার, ওই পরিবারের 3 জন, মা, ছেলে এবং তার বাবা। একজনের নাম নারায়ণ সরকার, একজনের নাম জীবন সরকার, একজনের নাম অঞ্জু সরকার। অঞ্জু সরকার তার বাড়ির পাশেই একটা খোলা জায়গাতে একটা তার নিজের পালিত গবাদি পশুকে ঘাস খাওয়াবার জন্য ওইখানে রেখেছিল। বিজেপি আশ্রিত কিছু লোক তারা তাদের বাড়ি থেকে আরেকটা গরু এনে ওইখানে রাখে এবং এই নিয়ে 2-4টা কথা হয়। এটাই তার অন্যায়। ওই বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা তখন ওই মাটাকে, অঞ্জু সরকার যে মাটাকে বেধড়ক মারধর করতে শুরু করে। তখন ও তার মার চিল্লানি শুনে তার হাজবেন্ড বেরিয়ে আসে নারায়ণ সরকার, ওকেও বেধড়ক মারধর করে। ছেলে বেরিয়ে আসলে তাকে ওই যে তাকে মুগুর বলা হয়, মুগুর, ওই যে গরুর খুঁটা বসানো হয়, মুগুর দিয়ে তাকে মারে এবং তার ডান পাটা ভেঙে দেয়। তাকে বাঁচাতে এসে তার মার বা হাতটাও ভেঙে দেয়। গুরুতরভাবে তাদেরকে আহত বিক্ষত করে। লোকাল কোনো নেতৃত্ব যায়নি, বিজেপি আশ্রিত নেতৃত্বের প্ররোচনায় এই কাজটা হয়েছে। বিজেপির নেতৃত্ব জেলা পরিষদের উত্তম সরকার, উনি গেছেন সান্ত্বনা দেওয়ার জন্য, বলেছেন যে যেটাই হয়েছে আমি পরবর্তী সময় মীমাংসা করার চেষ্টা করব। এই পরিস্থিতিতে এলাকা থমথমে, এলাকার মানুষ খুব ভীতসন্ত্রস্ত। পঞ্চায়েত নির্বাচন নিয়ে বাদারঘাটের মানুষ অত্যন্ত ভীতসন্ত্রস্ত। নেতা নেত্রী কর্মী কেউই বেরোতে পারছেন না। আমি বলবো রাজ্যের প্রশাসন একটা মুখ থুবড়ে পড়েছে। একটা হিজড়া প্রশাসন বললে চলে। হিজড়াদেরও একটা ইজ্জত এবং একটা সাংগঠনিক ক্ষমতা এবং মানুষের সঙ্গে চলার ক্ষমতা নিয়ে চলে। এই রাজ্যের প্রশাসন হিজড়া থেকে নিচে নেমে গেছে। কাজেই মানিকবাবুর কাছে আমরা আবেদন রাখবো, রাজ্যের তথা আমাদের বাদারঘাটের যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতি থেকে আমাদেরকে উত্তরণের রাস্তা খুঁজে বের করতে হবে ওনাকে, এবং মানুষের জীবনযাত্রা সহজ সরল এবং মানুষকে যে আত্মনির্ভর এবং আত্মরক্ষার যে সময় মতো করতে হবে, রাজ্য সরকার আমাদের এই দাবি রইল। আর বাজেট নিয়ে বিস্তৃত বলেছেন আমাদের বরিষ্ঠ নেতৃত্ব। আমি সর্বশেষ এই কথা বলবো, এই রাজ্যের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। গন্ডাছড়া আপনি লক্ষ্য করে দেখবেন, আমাদের ফরওয়ার্ড নেতৃত্বরা গেছেন। গন্ডাছড়া
বাজার পড়েছে, 30 কার্ডে মানুষের বাড়িঘর পড়েছে, মানুষকে আপনার ওই যে রিফিউজি ক্যাম্পে যেতে বাধ্য করেছে। এখনও ওইখানকার পরিস্থিতি ভীষণ থমথমে, যে কোনো সময় দাঙ্গার পরিস্থিতি উত্তরণের দিকে যাচ্ছে। তাই আমরা এই পরিস্থিতিতে বিস্মিত, হতাশ এবং ভয় সম্বলিত জীবনযাপন কাটাচ্ছি। এই রাজ্যের প্রশাসনকে আমরা বিশ্বাস করতে পারছি না এই রাজ্যের প্রশাসন মানুষকে কতটুকু সাহায্য করবে, মানুষকে আগামী দিন বেঁচে থাকার লড়াইয়ে তাদের পাশে থাকবে। তাই এই রাজ্যের যে বিজেপি আশ্রিত যে ক্ষমতাধারী নেতৃত্বরা, তারা সর্বদাই চাইছে বাহু শক্তি, মাসু শক্তি দিয়ে এবং অত্যাচারের মধ্য দিয়ে এ রাজ্যের টিকে থাকার প্রচেষ্টা করছে এবং পঞ্চায়েতের 70% আসন তারা এইভাবে নিয়েছে। বাধারঘাটেও তারা এইভাবে নিয়ে নিয়েছে। তাই বাধারঘাটের মানুষ এখনও একজোট আছে এবং আমাদের পক্ষে আছে, এই বলে আমি আপনাদের কাছে আজকের বক্তব্য শেষ করলাম। বিশাল করে আশিসবাবু এবং আমাদের বিরোধী বিধায়ক সুদীপ রায় আক্রান্ত হয়েছিলেন। সেখানে ওই ইয়েতে আমাদের ওয়ার্ড ব্লকে প্রার্থীরও নমিনেশন সাবমিট করতে গিয়েছিলেন। যাওয়াতে তার নমিনেশন পেপারগুলো সব ছিনে নেয় বিডিওর সামনে থেকে। রাত্রে এরপরেই তাই আমাদের বিভাগীয় সম্পাদক সুভাষ পালের বাড়ি আক্রান্ত হয়। তার বাড়ি গেট ভাঙার চেষ্টা করা হয়, ভেঙে তাকে করা হয় যে কেন তুমি প্রার্থী দিতে গেলে, এবং তাকে এরপরে তার স্ত্রী এসে প্রতিবাদ করে, অকথ্য ভাষা গালিগালাজ করে। আমরা এটা তীব্র নিন্দা করছি। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এখনো নাম বলা হয়েছে আসামিকে। আরেকটা বিষয় আমি গভীর দুঃখের সঙ্গে স্মরণ করছি, গভীর শোক প্রকাশ করছি। বাম আন্দোলনের ছাত্র নেতা প্রাক্তন সমরাজ্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। এই আমি ওনার পরিজন এবং পার্টি অনুমোদনে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। উনি বিন্দু প্রচারে গেছেন, তার আত্মসংগতি এই আমরা তীব্রভাবে নিন্দা করি। আমরা যে অনেক ভিডিওরা বিজেপির পক্ষে কাজ করছেন, সরাসরি বিজেপি প্রার্থীর পদ জমা দিলেন, উনি রিসিভ করলেন, জমা দিলেন, ওনার হাত থেকে কেড়ে না হলো বিশালগড় ব্লকে আমাদের ব্লকে প্রার্থী বেরিয়ে হবে। সেখানে বিরোধী দলের বিধায়ক আক্রান্ত হয়েছেন এবং বিস্তৃত আরো বলবেন। আমরা দেখেছি বিভিন্ন, এমনকি নমিনেশন পেপার সংগ্রহ করতে পর্যন্ত তার বাধা দিচ্ছে। যারা সমর্থক প্রার্থী তার বাড়ি আক্রান্ত হচ্ছে এবং বলছে যে তোমাকে আরো কি। আমরা দেখেছি একজন মোহনপুর দিকে একজন পঞ্চায়েত সদস্যকে প্রার্থী দাঁড়িয়েছেন বিরোধী, ওনার বাড়িতে বলছে 2 লক্ষ টাকা দেবো, আপনি প্রত্যাহার করে নেন। তাহলে বোঝা যায় পঞ্চায়েতের সদস্য হতে পারলেই আয়টা কত হবে তার। এই পরিবেশটা আমরা রাজ্যে বাঞ্ছনীয় নয়। এটা আরেকটা জিনিস যে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে মোহনপুর ব্লকে, সেখানে দেখা যায় সিপিআইএম এর 6 জন প্রার্থী নমিনেশন। আমরা সেখানকার বিধায়ক বলেছেন যে হ্যাঁ আমাদের এখানে স্বাভাবিকভাবে 6 জন প্রার্থী। দেখা যায় সিপিএম জানে না তার দলে কোনো প্রার্থী, যখন নমিনেশন দেখা যায় সিপিএম এর প্রার্থী না, কারণ সিম্বল পাননি এই প্রার্থী সিপিএম করে আমরা প্রার্থী দিইনি। অর্থাৎ বিজেপি সেই এখানে স্বাভাবিক দেখানোর জন্য প্রার্থী। এই যে দুর্নীতিগুলো চলছে এবং আজকে 71% তারা আনকনটেস্ট জিতেছেন বলছেন, এটা জনগণের প্রতিনিধি না, তারা এটা হচ্ছে একনায়তন্ত্রে, এটা রাজ্যের পক্ষে মঙ্গল নয়। আমি বলবো রাজ্যে যে শিক্ষা, আমি নির্বাচন কমিশনকে বলেছি যে এটার জন্য দায়ী থাকবেন আপনারা। এবং পুলিশ কাছে কমপ্লেন করলে যাওয়া যায় না, পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এটা কি স্বাভাবিক? এটা আমরা সভ্য দেশের নাগরিক কিনা সেটা আমাদের জানতে হবে। তাই আমি আজকে ত্রিপুরা যে শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, আরেকটা বিষয় আপনাদের স্মরণ করে, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল যে ভিএম হসপিটাল ছিল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল, সেটাকে আজকে যে বেসরকারি কলেজ, এটা শান্তিনিকেতন তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। কি উদ্দেশ্য কেউ জানে না, কেন গোপন রাখা হয়েছে? যেখানে পশ্চিমবঙ্গে এই সংস্থার বিরুদ্ধে ব্যাপক সংগঠিত বিজেপি আন্দোলন করেছেন, বিজেপি বিরোধিতা করেছেন, সেখানে আমাদের রাজ্যে তাদেরকে ডেকে এনে সরকারি সুযোগ সুবিধা তাদের প্রতিষ্ঠান গড়ে দিচ্ছেন। তাই আমি এটারও তীব্র বিরোধিতা করছি। আমরা আশা করব জনগণ আমাদের পাশে রয়েছেন এবং আগামী যে পঞ্চায়েত যে প্রার্থীগুলো রয়েছে এখনো, তাদের সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন করবেন এবং পুলিশ ব্যবস্থা নেবেন, এই আশায় রাখবেন। গত বছর থেকে 9,000 কোটি টাকা তারা বরাদ্দ কেন্দ্রীয় সরকার কম করেছে। অর্থাৎ শিক্ষাখাতে গত বছর যা ছিল তার থেকে 9,000 কোটি টাকা, 9,000
কোটি টাকা তারা বরাদ্দ কমিয়ে দিলেন, দিয়ে তাকে বেসরকারিকরণের দিকে উদ্যোগটা নিলেন। বেসরকারি অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে তারা উঠে সরকারিভাবে শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা চলছে, যেটা আমাদের যে আপনারা দেখবেন শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কি শোচনীয়। 200 স্টুডেন্ট আছে, শিক্ষক 1-2 জন, সেখানে শিক্ষক নিয়োগ নেই। এবং অবস্থা অনেকগুলো স্কুলকে, যেমন 160টা স্কুলকে পশ্চিম জেলায় বন্ধ করে দেওয়া হচ্ছে। যে স্কুলগুলো বন্ধ করা হচ্ছে সেগুলি কি, 5 কিলোমিটার দূরে ক্লাস 1-এর বাচ্চাকে পড়তে যেতে হবে, 5 কিলোমিটার দূরে, রাস্তা নেই, কিছু নেই। হিন্দি স্কুলের সঙ্গে বাংলা মিডিয়াম স্কুল মিশিয়ে দেওয়া হচ্ছে, ইংরেজি মিডিয়ামের সঙ্গে বাংলা মিলিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কি সম্ভব, কি পড়া সম্ভব? আর বর্তমান অবস্থায় আর রাজ্যের, যেটা আমি আগে বলছি, আর এই 1 সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রাম নিয়েছে, ভালো কথা, সরকার শিক্ষামূলক প্রোগ্রাম, কিন্তু সেখানে কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ নাম হচ্ছে, মনসামঙ্গল পাঠ হচ্ছে, কীর্তন নৃত্য হচ্ছে। এই হচ্ছে এই শিক্ষা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারও চাইছেন যে বেসরকারিভাবে শিক্ষা ব্যবস্থা পুরোটা চলে যাক। সেই ক্ষেত্রে আমরা বলি এই বাজেট একটা ঘাটতি বাজেট, এই ব্যবস্থা কর্পোরেট বাজেট, অর্থাৎ কর্পোরেট শিক্ষা ব্যবস্থা কর্পোরেট হাতে চলে যাবে। এই বাজেটে কর্পোরেটে ছাড় দেওয়া হয়েছিল 8.7% লক্ষ কোটি টাকায় গত বছর। এই বাজেটের গত বছর থেকে 1.45% আরও বৃদ্ধি করা হয়েছে, কর্পোরেটদের দেওয়া হবে। এই টাকা সংস্থার সুযোগ যে বাড়া হচ্ছে, কিন্তু যারা ব্যক্তিগত যে কর্তা তারা পাচ্ছেন, ব্যক্তিগত থেকে যে কর পাচ্ছে, সেই কর্তা আগে ছিল যা ছিল 20%, শতকরা 20%-এর মধ্যে দেখা যায় এবার 30% হয়ে গেছে। অর্থাৎ ব্যক্তিগত তাদের উপর কর্তা চাপিয়ে দিচ্ছেন আর কর্পোরেটদের ছাড় দিচ্ছেন। কিন্তু আমরা গত বছর দেখলাম যে কর্পোরেটদের 8.7 লক্ষ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। তারা কোনো নিয়োগ করেছেন? নতুন কোনো নিয়োগ আছে? নতুন কোনো ইয়ে করেছে? কিছু করেননি। এই বিরুদ্ধে আমরা আমাদের ফরওয়ার্ড ব্লক মনে করে এই জনবিরোধী বাজেট, এই বাজেটকে আমরা কিছুতে মেনে নিতে পারি না। এই বাজেটে আমরা তীব্র বিরোধিতা করছি। এই বাজেট কর্পোরেট বাজেটের হচ্ছে গত বছর ছিল 26.2%, তারা শতাংশ দিকে এগিয়ে আর ব্যক্তিগতভাবে এবার বাড়ানো হয়েছে 20.10%, অর্থাৎ তার 30.9%, তার গত বছর ছিল 20.8%, এবার ব্যক্তিগত করের উপর চাপ দেওয়া হচ্ছে 30.9% লক্ষ কোটি টাকা। আর্থিক সমীক্ষা, আমরা যেটা সবচেয়ে বড় কথা, সরকারের যে কমিটি দ্বারা আর্থিক সমীক্ষা দেখা গেছে 2023 সালে 23-24 বাজেটে জিডিপি ছিল, হার ছিল 8.2%। সরকার বলেছিলেন যে এবার এই বছর বাড়বে আরও। আমরা দেখলাম এবছর যেটা সমীক্ষা বলা হয়েছে 24 এবং 25 সালে হবে 6.57%। এই বাজেট কর্পোরেটের পুরোটাই বলি কর্পোরেট এবং দেশ সরকার রক্ষার বাজেট। আরেকটা জিনিস, আমি এই বাজেট সম্বন্ধে আরও অনেক বিস্তৃত বলা যায়, যেটা আপনারা সাংবাদিকরা জানেন। আরেকটা জিনিস হচ্ছে, যেটা আমি প্রেস রিলিজে করেছি, সেটা হচ্ছে আরএসএসকে একটা সরকারি কর্মচারীদের 1966 সালে সরকারি কর্মচারীরা আরএসএসের অংশগ্রহণ করতে পারবে না। মহাত্মা গান্ধী মৃত্যু পরে এরপরে 1966 সালে কেন্দ্রীয় সরকার একটা সিদ্ধান্তে আরএসএস সরকারি কর্মচারী আরএসএসে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু দেখা গেছে কিছুদিন আগে গোপনে জুলাই মাসের 9 তারিখে সরকার সিদ্ধান্ত নিয়ে চাপিয়ে রেখেছে সরকারি কর্মচারীরাও আরএসএসে অংশগ্রহণ করে। সরকার আরএসএস একটা বিজেপি দলে যারা আছে তারা আরএসএস মেম্বার, তারা তাহলে তারা রাজনৈতিক ইলেকশনে প্রচার করে, তাহলে সরকারি কর্মচারীরা যারা সরকারি কর্মচারী বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিতে অসুবিধা কোথায়? তো তাদেরকে সুযোগ দেওয়া হোক। আমরা মনে করি এটা হলো হয় কি, সরকারটা দলীয়করণ হয়ে যায়, স্বচ্ছ সরকার থাকে না। তাই আমরা দাবি করি যে কেন্দ্রীয় সরকার গত 1966 সালে যে সিদ্ধান্ত ছিল আরএসএসকে কোনো সরকারি কর্মচারী আরএসএস সদস্য হতে পারবেন না, এটা আমাদের কাছে বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। সরকার কোথায় যাবে? সরকার এখন আয়তন্ত্র চালাচ্ছে, সেই সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে দিয়ে দিচ্ছে। আমরা আজকে আপনার পত্রিকা দেখেছি, প্রবাসী পত্রিকাগুলোতে, যে মমতা তার আয়োগের বৈঠকে গেছেন, তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলার সুযোগ সুবিধার কথা বলে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে এই অবস্থা কেন? তাহলে এখানে বিরোধী দলে
আমরা সংসদে যে আলোচনা দেখলাম একজন নতুন এবং আরেকটা জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে বিভিন্ন কোর্টকে তারা সরকার কোর্টকে প্রভাবিত দলীয়করণ করার চেষ্টা হচ্ছে, তাদেরকে বিভিন্ন এমপি পদে বা কারো দলত্যাগ করে এমপি পদে রিটায়ারমেন্ট করে রাজ্যপাল বা বিভিন্ন করা হচ্ছে। এটা করা উচিত নয়। এবং আপনার সংসদে রেখেছেন যে আলোচনা হচ্ছে যে খুব নিম্ন স্তরে আলোচনা। একজন প্রাক্তন বিচারপতি গত 2 দিন আগে আলোচনা বলেছেন বিরোধী দলের একজন নেতার নাম বলে টপিস, যেটা একটা আপত্তিজনক শব্দ। এই কথা বলা কি উচিত? এই হচ্ছে আমাদের। আর পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমি 2-1টি কথাই বলবো। পঞ্চায়েত নির্বাচন রাজ্যের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। তেমনি প্রশাসনিক পুলিশ দলীয়করণ হয়ে গেছে। পুলিশের সামনে রেখে আমি বিশাল করে দেখেছি, আমি নিজে ঘটনাকে রাত বিকালে হয়েছে বিধায় এলাকা থেকে পুলিশ আগে বাড়িটা কর্ডন করেছে, করে 100-150 পুলিশ থেকে সেখানে বিধায়ক উপস্থিত বাড়িটা লুট করা হলো, আগুন লাগানো হলো এবং বাড়ির বধূকে উঠিয়ে নেওয়ার জন্য চেষ্টা হলো এবং উল্টু বাড়ির মালিকের বিরুদ্ধে অস্ত্র আইন দিয়েছে। এটা নিন্দনীয়। গণতন্ত্র কোথায়? এটার জন্য আমি বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী। কারণ মুখ্যমন্ত্রী নির্বাচন ঘোষণা হওয়ার আগেই বলেছেন বিজেপি 100% আসন পাবে। গত বছর যেমন 95% আনকন্টেস্টে দিয়েছেন, এইবারও তাই চাইছে। তবু এর মধ্যে আমরা বামপন্থীরা এবং ইন্ডিয়া জোটের বর্তমান এই রাজ্যের যে পঞ্চায়েত ব্যবস্থা নির্বাচন সামনে এবং যে বাজেট পেশ করেছে লোকসভা কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তার উপর আমাদের প্রতিক্রিয়া আমরা আগেও আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছি। আজকে আমরা এই বিষয়ে আমরা কিছু বলতে চাই। এই বাজেটে আমাদের দেশে দারিদ্র, বৈষম্য, কর্মসংস্থান সংকোচন, মূল্যবৃদ্ধি ব্যাপক হারে বেড়েছে। কিন্তু তাতে যদি তাকে মোকাবিলা করতে হলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হতে হবে। কিন্তু আমরা দেখা গেল দেশের অর্থনৈতিক অবস্থা এত শোচনীয় যে এটা কর্পোরেটদের হাতে সরকারটা চলে গেছে। আমরা দেখলাম সরকার যে বাজেট, অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, এটা কর্পোরেটদের বাজেট এবং কেন্দ্রীয় সরকার রক্ষার বাজেট। আপনারা জানেন মাত্র দুটো রাজ্যকে তারা অর্থ বরাদ্দ করেছে, মানে তাদের সমর্থন চাই এই সরকারকে বাঁচানোর জন্য। আর কর্পোরেটদের কর ছাড় দেওয়া হয়েছে, যেখানে গত বছর সরকার যেটা দেখিয়েছেন যে তাদের আয় বাড়বে, বাজেটে আগের বছর থেকে 14.5 লক্ষ কোটি টাকা বাড়বে, সেখানে বেড়েছে মাত্র গত বছর 5.94%। এবছর অবস্থা আরও খারাপ হবে, এটা তার অর্থনৈতিক সমীক্ষাকার বলেছেন। এটা আমাদের না, সেই সংস্থাগুলো যেটা বলেছেন। আমরা দেখলাম বাজেটে কৃষকদের যে বলা হয়েছিল সহায়ক মূল্য, কৃষিপণ্যের যে মূল্য স্ফীত করা হবে, সেই বাজেটে একটা কথাও নেই। ভারতবর্ষের ইতিহাসে পৃথিবীতে এত 184 দিন কৃষকরা সারা ভারত দিল্লিতে অবস্থান করেছেন, কয়েকশো কৃষক মারা গেছেন। এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার আগে বিভিন্ন জনসভা বলেছেন যে আমরা যখন সরকার আসবো, স্বামীনাথন কমিশনের যে সরকার গঠিত স্বামীনাথন কমিশনের সুপারিশ আমরা কার্য করবো, যে সহায়ক মূল্য সেটা কার্য করবো। ক্ষমতা এসে তিনি ভুলে গেলেন এবং 384 দিন পর কৃষকদের কাছে সারা ভারতবর্ষে একটা মাপ চেয়ে দাবিগুলি মেনে নিলেন। কিন্তু দেখা গেল তারা অন্য দাবিগুলো মানলেন বলে আলোচনা চিঠি দিয়ে, তার প্রতিনিধিরা চিঠি দিয়ে জানালেন যে আমরা করবো আলোচনা, আপনাদের সঙ্গে কমিটিকে আলোচনা, কিন্তু সেটা করলেন না, এখনো করলেন না। এই বাজেটও তার প্রতিফলন কিছু নেই। বলা হয়েছিল কৃষি ঋণটা মুকুব করা হবে, যে সরকারি ও বেসরকারি কৃষি ঋণটা মুকুব করা হবে, সব দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কিন্তু সেটা করা হয়নি। এবং কৃষকদের বিরুদ্ধে যে ওই আন্দোলনের সময় যে কৃষক যে বিভিন্ন রাজ্যগুলো যে কেস করেছে তাদের প্রত্যাহার করবে, সেটাও করা হয়নি। আমরা এই বাজেট একটা ঘাটতি বাজেট। এই বাজেটে কৃষকদের কথা কোনো কিছুই বলা হয়নি। এবং আমরা আরও দেখছি